আমার প্রশ্ন হলো দুইটি। একটি প্রশ্ন হচ্ছে আপনি ভারত সাপোর্ট করেছেন, একটি হচ্ছে তিস্তার নদীর পানি ভাগাভাগি, আর একটা হচ্ছে তিস্তার নদীর ব্যবস্থাপনা। দুইটি অংশ, দুইটা আমরা গুলিয়ে ফেলি। একটা হলো পানির ভাগাভাগি, আর একটা ব্যবস্থাপনা। নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটা বড় প্রস্তাব আপনার সামনে আছে, ভারতের সঙ্গে আপনি কথা বলে আসলেন, এবং আপনি আসার পরদিনই দিল্লিতে ওব্রায়ান, তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্য বিধানসভার নেতা, তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে কেন্দ্র সরকার এই বিষয়ে আমাদের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কথা বলে নেই। কালকে আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটা দীর্ঘ চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, যে তাকে বাইপাস করে তিস্তা গঙ্গা নিয়ে যে কাজ করা হচ্ছে এটিতে তার সায় নাই। এক। দুই নম্বর, শুধুমাত্র তিস্তা না, তার বক্তব্য হচ্ছে যে 2026 সনের মধ্যে আমরা গঙ্গার যে চুক্তিটা নবায়ন করব সেটিতেও তার মতামত নিতে হবে। তো এই জটিল সমস্যাটা কিভাবে সামলাবেন, বা আমরা আমাদের জন্য কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবো, সেটা আমরা কাছে জানতে চাই। ও তিস্তা আমরা প্রজেক্ট নিয়েছি। তিস্তা প্রজেক্ট, তিস্তা পুরো নদীটাকে ড্রেজিং করা, পাড় বাঁধানো, পানি সংরক্ষণ, এই সমস্ত বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং তিস্তা এবং গঙ্গার জন্য আমার বিশেষ করে গঙ্গা চুক্তি 2026-এ ওই চুক্তির মেয়াদ শেষ হবে। তবে এটা যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। তবে এখানে যেহেতু চুক্তির মেয়াদটা শেষ হবে, 30 বছর মেয়াদি চুক্তি আমরা করেছিলাম, তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবং আমরা এটাই হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে। যে যেটা মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ ওটা ওনার খুব, যে ওনার সঙ্গে আলোচনা করেনি, উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আর আগে যে ফোন নাম্বারটা ছিল, ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল। আমি অনেক ইলেকশনে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি, পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না। আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। আর তিস্তা, আমাদের তিস্তা প্রজেক্টটা, এটা তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না। আমার মনে হয় সেই যুক্তফ্রন্টের যে 21 দফা, সেখানেও বোধহয় এটা দেওয়া ছিল। এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন এসে কিন্তু এটা এইটা ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে। তো সেই তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে, এবং আমাদের যৌথ কমিটি হবে, এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই আমাদের সিদ্ধান্ত। আর গঙ্গা পানির যে চুক্তিটা, এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে, টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে, তারপর এটা হবে। তো এখানে মমতা ব্যানার্জি একটা কথা বলছেন, আমি এটা সমর্থন করি। সেটা আসলে তাদের তো নদীগুলি ড্রেজিং করা উচিত। ফারাক্কায় সিল্ট জমে যাচ্ছে, অন্যান্য নদীগুলিতে সিল্ট জমে যাচ্ছে। এই ড্রেজিংয়ের কাজটা যদি তারা করতে পারেন, তাহলে ওই তাদের যে পানির অভাবটা, বিশেষ করে পানীয় পানির যে অভাবটা, সেই অভাবটা কিন্তু থাকে না। তো সেটা তিনি কেন্দ্রকে লিখেছেন। আমার মনে হয় কেন্দ্রের এটা মানে করলে, আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু অনেক পানির সমস্যাটার সমাধান হয়। যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে, আমরা কিন্তু নদী ড্রেজিং করাতে আজকে বন্যা হলেও বন্যার ক্ষতিটা কিন্তু ওই সেরকম আগের মতো হয় না। কারণ নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে। শুধু তাই না, আমার নির্দেশ হচ্ছে এইভাবে যে নদী যতটুকু নদী ততটুকু, আর কতটুকু ড্রেজিং হবে সেটা হিসেব করে করতে হবে। ওই যে মরফোলজি টেস্ট করা, এগুলি করে সমীক্ষা করে তারপর করবে। পাশাপাশি একটা বাফার জোন রাখতে হয়, কারণ আমাদের বর্ষাকালে যে পানিটা বাড়ে, এই পানিটাও যেন ধারণ করতে পারে নদী, তারপরে তার একটা জায়গা যেটা বাফার জোন বলে। এরপরে হচ্ছে বাঁধের আগে কিন্তু ওই জায়গাটা থাকতে হবে যে নদীর পানিটা বাড়লে পরে সেই পানিটা যেন ধারণ করা হয়। ওই পানিটা আবার শীতের দিকে যখন কমে যায়, তখন ওই জায়গাটা কিন্তু আবার চাষ করা যায়। ওখানে আমরা চাষ করি, ওখানে ফসল হয়, আবার বর্ষার সময় ওই জায়গাটা পানি ভরে যাবে। বাংলাদেশের নদীগুলি ঠিক এইভাবে
আমাদের মানে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলেই কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হবে। কথাগুলি বললাম, এটা কিন্তু আমার কথা না, এটা আমি আমার বাবার মুখে বারবার এই গল্পগুলি শুনতাম, এটা তিনি আমাদের শিখিয়েছেন, তার কাছ থেকেই শোনা। কাজে এই যে নদীর ড্রেজিং, এবং এটা ওনাকে শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিয়মিত নদীগুলির ড্রেজিং হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ড্রেজারগুলিকে কনভার্ট করে ফেলা হয় গানবোটে, এবং সেগুলি ব্যবহার করা হতো গানবোট হিসেবে। ওই ড্রেজিংয়ের এটা পাটা ফেলে দিয়ে ওটাকে জাহাজ হিসেবে ব্যবহার করা, তারপর থেকে এই ড্রেজিংটা বন্ধ। আগে একদম নিয়মিত ড্রেজিং হতো, একবার শীতকাল সব নিচে নেমে যেত দক্ষিণ থেকে, একবার ড্রেজিং করে করে যে বেশিরভাগ ড্রেজার থাকতো আসামের ওই অঞ্চলে, কারণ ওরা নিচের থেকে কেটে কেটে উপরে চলে যেত, ওখানেই থেকে যেত। এগুলি আব্বার মুখে গল্প শোনা। কাজে আমরা ওটার থেকে মাথায় আমরা এই নদী ড্রেজিং করা, নদী পার, শুধু পার বা বাদ দিলে তো হবে না, তো বাদ দেবো আর নদীর বেড উঁচু হতে থাকবে, কারণ আমরা কিন্তু নিচে এবং সমতল ভূমি, উপর থেকে যত পলি আসে পলিটা কিন্তু আমাদের এখান থেকেই বঙ্গোপসাগরে চলে যায়। এখন যেমন সিলেটে যখনই বন্যা হয়েছে, আমি আগেই সবাইকে সতর্ক করছি, সিলেটে আসামে বন্যা, সাথে সাথে সিলেটে বন্যা, সিলেট বিভাগ আর কি, ওই বন্যার পানি নেমে আমাদের উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল, এরপর সেটা দক্ষিণ দিয়ে নামবে। ওই নামতে নামতে যে পানি যতটুকু আমার মাটির নিচে চুষে নিতে পারবে সেটুকু কমবে, কিন্তু বৃষ্টি হলে থাকবে, কিন্তু পানিটা ওখান থেকে নামবে। তবে আমাদের জন্য এই যে খরা, প্রচণ্ড খরা গেল, খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো, নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো। আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা, এটাও কিন্তু ধুয়ে যাবে। ক্ষতিও যেমন আছে, খালি ক্ষতি করে চিন্তা করলে হবে না, ভালো দিকটাও দেখতে হবে। এরপর যদি আমাদের বন্যা হয়, তাহলে এখন যে লবণাক্তর ফলে আমাদের পুকুর নদী জমিতে যে লবণ দেখা দিচ্ছে, এটা কিন্তু ধুয়ে চলে যাবে, যেটা আমাদের ফসল, প্রত্যেক বন্যার পর কিন্তু ফসল ভালো হয়, এটা কিন্তু সকলের মনে রাখা উচিত।